আওয়ামী লীগ কি ব্যাক করতে পারবে রাজনীতিতে? কেন নয়? নিষিদ্ধ তো থাকবে না পরে আর। যেমন আমি শুনতেছি যে 23 তারিখে নাকি শেখ হাসিনা কোথায় কি বলবে না বলবে। শেখ হাসিনা যদি বলে দেয় দলে তোমরা সবাই যে জাতীয় পার্টিকে ভোট দাও, জামাতের তো হাটফেল করার অবস্থা হয়ে যাবো। থাকবে না তো, নিষিদ্ধ তো হয়নি এখনো, ওদের কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ যদি থেকে যায় তাহলে কার্যক্রম চালাবে কিভাবে? কার্যক্রম এটা তো নিষিদ্ধ, কার্যক্রম স্থগিত মানে তো নিষিদ্ধ না। এবং নিষিদ্ধ অনেক রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা উঠে গেছে, এরকম বহুত ইতিহাস আছে ভাই। আমি একটা কথা বলি শুনেন, মানুষ কর্পূর না, যে কর্পূর রাখলেন উইবে গেল। এই দেশে এখনো মিনিমাম 2 কোটি লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে সমর্থন করে। এই দেশে এখনো মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এই লোকগুলো এই নির্বাচনে কি করবে? তারা কি তাদের প্রতি আপনি অবিচার করছেন? তারা কি কোনো ডিসাইডিং ফ্যাক্টর হবে যে জোটের দিকে যাবে? ভোট দেয় তাহলে এক ধরনের, তারা যদি সিদ্ধান্ত নেয় আমি এখানে ভোট দেবো, একভাবে সিদ্ধান্ত হবে। তারা যদি মনে করে আমি ভোট দেবো না তাহলে নির্বাচনে উপস্থিতির হার কমে যাবে। তারা যদি মনে করে যে আমি ভোট প্রতিরোধ করবো তাহলে তো নির্বাচন নিয়ে মাথা খারাপ হয়ে যাবে এই গভর্নমেন্টের। এবং তার একটা বড় ফ্যাক্টর, আপনি 1 লক্ষ কোটি লোকটা কি করবেন ভাই? অস্বীকার করবেন? মানুষকে আপনি অস্বীকার করে ফেলবেন? আমাকে আপনি পছন্দ করেন না, আমাকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে আপনি ইগনোর করবেন? আপনি বলবেন যে মাসুদ কামাল বলতে কোনো অস্তিত্ব নাই? পারবেন? তবে যদি 1 কোটি লোক হয়, আমি মিনিমাম বলছি, কিন্তু এটা 3 কোটি 4 কোটি 5 কোটিও হতে পারে। আমি একটা এক্সাম্পল আপনাকে বলি। আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছিল, সবচেয়ে কম ভোট, মানে আমি তো আগেরগুলিকে নির্বাচন মনে করি না। 91 আগে যেগুলো হয়েছে ওগুলি একটা আমার কাছে নির্বাচন মনে হয় না। আবার 2008-এর পরে যেগুলো হয়েছে ওগুলি আমি নির্বাচন মনে করি না। তাহলে আমি যদি 91, 96, 2001 এবং 2008 এই 4টাকে ধরি, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ রেজাল্ট করেছিল 2001-এ। 2001-এ আওয়ামী লীগ সবচেয়ে খারাপ। সেইবারও তারা ভোট পাইছে 2 কোটি 23 লাখ। আর বিএনপি ভোট পাইছে, বিএনপি জোট, তারা পাইছে 2 কোটি 28 লাখ। মাত্র 5 লাখ ভোটের ডিফারেন্সে বিএনপি 198টা পেয়ে গেছিল। যাক, সেটা অন্য হিসাব। আওয়ামী লীগ পেয়েছিল 62টা। হ্যাঁ, 2 কোটি 23 লাখ ভোট তারা পাইছে। আমি ধরে নিচ্ছি তারপরে আওয়ামী লীগের কুশাসন, অপশাসন সব মিলে ভোট অর্ধেক হয়ে গেছে। এর চেয়ে বেশি তো কমাতে পারবেন না। আবার ধরেন ভোটার সংখ্যা বাড়ছে, বাড়ার কারণে ওইভাবে রেশিও ধরেন, তাহলে কিন্তু সেটা খুব একটা কমে না। তারপরে আমি ধরে নিলাম কনজারভেটিভ একটা হিসাব করি যে অনেক লোক আওয়ামী লীগের ঘৃণা অমুক তমুক হাবি যাবে। এটা যদি আমি গত 24 অগাস্টের হিসাব ধরি, তখনও মিনিমাম 1 কোটি লোক ছিল এই দেশে যারা নাকি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পার্টিকে ভোট দেয় না। তারা শেখ হাসিনাকে অপছন্দ করতো, কিন্তু নৌকাকে পছন্দ করতো। তো সেই ভোটগুলো কি আপনি যেটা বলছিলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের কোট আনকোট ফ্যাসিস্টের দোষের হিসেবে তাকে যেটা আখ্যায়িত করা হচ্ছে, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে আছে, জাতীয় পার্টি কি আওয়ামী লীগের ভোটারদের সেই সহানুভূতিটা পেতে পারে? পেতেও পারে না, এটা আমি বলতে পারবো না। এটা হলো আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। যেমন আমি শুনতেছি যে 23 তারিখে নাকি শেখ হাসিনা কোথায় কি বলবে না বলবে। শেখ হাসিনা যদি বলে দেয় দলে তোমরা সবাই যে জাতীয় পার্টিকে ভোট দাও, জামাতের তো হাটফেল করার অবস্থা হয়ে যাবো। এইটা রিয়েলিটি। যদি বলে, আমি জানি না উনি কি বলবে, আমার এটা নেওয়ার অত চিন্তাও নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সংসদ গঠিত হওয়ার পরেও যে প্রসঙ্গে আপনি মূল যে পয়েন্টটা, আওয়ামী লীগ কিন্তু ফ্যাক্টর। আওয়ামী লীগের কতিপয় লিডার দেশ থেকে পালাইছে, কিন্তু আওয়ামী লীগের এমন লোক আছে যে কৃষক রে ভাই, কৃষক হাল চাষ করে, রিক্সা চালায়, টেম্পো চালায়, তারা আওয়ামী লীগে ভোট দেয়। কেন যে আমি আমার জ্ঞান নিয়ে গেলাম যে এই কারণে আওয়ামী লীগকে ভোট দেওয়া উচিত না, সে শুনবে হয়তো, অথবা শুনবেও না, মানে সারা জীবন দিয়েছি ওটি দিব। আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। বর্তমানে যেমনটা বলছিলাম 2টা রাজনৈতিক জোট গড়ে উঠেছে। বিএনপির নেতৃত্বাধীন একটা জোট আছে, জামাত ইসলামীর নেতৃত্বে একটা জোট আছে, এবং ফলাফল বলা যায় ডিসাইডেড এই সেন্সে যে একটা বিরোধী দল হবে, একটা সরকারি দল হবে, কারণ এর বাইরে কোনো থার্ড পক্ষের উত্থানের সম্ভাবনা নাই। তাহলে কোন জোটের কেমন শক্তি আছে নির্বাচনে জয়লাভ করার? আপনি যদি একটা একটা করে জোট বলেন, প্রথমে বিএনপি জোট সম্পর্কে বলতে পারেন। বিএনপি ওই জোট টোট ওগুলি ইমেটেরিয়াল, ওখানে আর কারো কোনো শক্তি নাই। বিএনপির জোটে বিএনপি ছাড়া আর কারো কোনো শক্তি নাই। বিএনপি যে মানে আপনার এগুলো আসনগুলো বিভিন্ন দলকে দিয়েছে, দয়া করে দিছে, এটা দয়া দাক্ষিণ্য আসলে বেসিক্যালি, এটা রিয়েলিটি। আমরা যেখানে বসে আছি এখানে আপনার বিএনপি ওই সাইফুল হক সাহেবকে দিয়েছে কোদাল মার্কা। হ্যাঁ, এটা কি ঢাকায় ভারতে পড়ছে? আমি ঠিক শিওর না। যদি হয় সাইফুল হক সাহেব কোদাল মার্কেটে তো মানে বিএনপি থেকে দিয়েছেন বলেন, পেয়েছেন, উনি ওনার জনপ্রিয়তা আছে নাকি? এরকম নাই তো। এরকম বিএনপি একাই।
বিএনপি সারা দেশে বিএনপির প্রতি মানুষের একটা মানে বাংলাদেশে না এখন অনেক লোক কিন্তু মার্কার কারণে ভোট দেয়। বিএনপির কি আদর্শ, বিএনপির কি 31 দফা, বিএনপির কি চায়, কি করবে না করবে, এগুলি মানুষ অতটা বোঝে না। মানুষ হুজুকে ভোট দেয়, মার্কার কারণে ভোট দেয়। ধানের শোষে বাংলাদেশে একটা নির্বাচনে একটা জনপ্রিয় মার্কা, সেই মার্কা হিসেবে বিএনপির ভালো সাপোর্ট আছে, কিন্তু এই সাপোর্টটা নষ্ট করছে বিএনপির লিডাররা। বিএনপির নেতারা এখনো তাদের মধ্যে সেই হামবরা ভাবটা আছে, অনেক নেতার মধ্যে আছে হামবরা ভাব একটা। বিএনপির তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরা 5ই আগস্টের পরে 2024-এর 5ই আগস্টের পরে নানা ধরনের মানুষকে টর্চার করছে, মামলা বাণিজ্য করছে। একটা মামলা 200-300 লোককে আসামি করছে, যার টাকা পয়সা আছে তাকে আসামি করছে, করে তাকে ফোন করছে তোমার নাম উঠাই দেবো, তুমি টাকা দাও। অনেক লোক টাকা দিচ্ছে, এবং যে টাকা দিচ্ছে, যে অত্যাচারিত হয়েছে, যে টর্চার্ড হয়েছে, ভাই তার তো আবার আত্মীয় স্বজন আছে, তারা তো সবাই জানে যে এই কাজটা অমুক লোক করছে। বিএনপি তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই। এই সমস্ত কারণে বিএনপির মাঠ পর্যায়ে কিছুটা নেতিবাচক প্রভাব বিএনপির জন্য কিন্তু আছে। তারেক রহমান দেশে আসার পর তাকে ঘিরে একটা জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ারটা বিএনপি কতটুকু টেনে নিয়ে যেতে পারবে নির্বাচন পর্যন্ত, এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এখানে। উনি সারা দেশে এখন ঘুরবেন, নির্বাচন প্রচারণা করবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন জনজোয়ার দেখবেন আপনি, এবং এটা হয়তো তাদেরকে ওই পিছিয়ে পড়াটাকে এগিয়ে নিয়ে আসবে। কিন্তু শেষ মুহূর্তে ভোট দেওয়ার সময় মানুষ কিন্তু আরেকবার চিন্তা করবে যে ও তো আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আর আমি ভোট দেবো কেন। এই একটা বিষয়। জামাতের ব্যাপারটা হলো কি, জামাত কিন্তু একটা খুব পজিটিভ অবস্থায় ছিল, ভালো অবস্থায় ছিল। এই কারণে জামাতের বিশেষ করে নারী উইংটা তারা মেয়েদের মধ্যে খুব প্রভাব বিস্তার করছে সারা দেশে। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি বিভিন্ন গ্রামে ট্রামে জানি, আর মেয়েদের মধ্যে খুবই একটা ভালো জায়গায় চলে গেছিল। কিন্তু জামাতের সমস্যা যেটা হয়েছে, জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের জোটটা ভেঙে যাওয়াতে জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে হয়েছে যে দেখেন বাংলাদেশের মানুষ এখনো কিন্তু মার্কায় ভোট দেয়। আমি আবার বলছি, এটা মার্কা দেখে ভোট দেয়। 2008-এর পর থেকে বাংলাদেশের নির্বাচনে দাঁড়িপাল্লা কোনো মার্কা না। দাঁড়িপাল্লারে অনেকে চিনেও না, দাঁড়িপাল্লা মার্কে যে ভোট হয় এটাও অনেকে জানে না, কিন্তু তারা ভোটার হয়ে গেছে। কিন্তু কারণ 2009 থেকে আপনি ধরেন এখন 17 বছর, কিন্তু এই 17 বছরে অনেকে এখানে কোনো দাঁড়িপাল্লা মার্কে কোনো ভোট হয় নাই। এই দাঁড়িপাল্লার অনেকে মার্কা চিনে না। ইসলাম পছন্দ যারা করে, একজন হুজুরকে ভোট দেবো, একজন পরহেজগার লোককে ভোট দেবো, এই ধরনের মানুষ যারা আছে তাদের কাছে পরিচিত মার্কা হলো হাত পাখা। সেই হাত পাখা যখন সরে গেছে তখন কিন্তু দাঁড়িপাল্লার জন্য একটু লস হবে। আপনি কি বলতে চাইছেন হাত পাখা দাঁড়িপাল্লার থেকে বেশি পপুলার, জনপ্রিয় মার্কা হয়ে গেছে? পরিচিত মার্কা, পরিচিত মার্কা, পপুলার কিনা যায় না, বাট পরিচিত মার্কা। আচ্ছা, জামাতের আরেকটা মানে আপনার যেটা আমি বলবো আপনার যে ব্লান্ডার যেটা, সেটা হলো এনসিপি কে সঙ্গে নেওয়াটা। কারণ টাইম বলি আপনাকে, জামাতের কিন্তু কিছু একটা চান্স ছিল যে আওয়ামী লীগের কিছু ভোট তারা পাবে, আওয়ামী লীগের কিছু ভোট তারা পাবে, এরকম তাদের মধ্যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এই সম্ভাবনার মধ্যে কুঠারাঘাত হলো এনসিপি। এই কারণে যে এই যে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত, এর জন্য যারা আওয়ামী লীগ মিনিমাম বুঝে জিজ্ঞাসা করেন, তো এর জন্য তারা কাকে দায়ী করে? তারা দায়ী করে এনসিপিকে। তারা মনে করে এনসিপির কারণে, এনসিপির কতিপয় নেতার কারণে তাদের কার্যক্রম সরকার স্থগিত করতে বাধ্য হয়েছে। ওই সময় এনসিপির আপনার এই হাসনাত আব্দুল্লাহ আন্দোলন করছে না শাহবাগে, যে আওয়ামী লীগকে স্থগিত করতে হবে, নিষিদ্ধ করতে হবে, করছে। এই যে এনসিপির প্রতি আওয়ামী লীগের যে আপনার একটা নেতিবাচক মনোভাব, এই মনোভাবটাকে জামাত ইগনোর করছে, তারা এনসিপিকে নিয়েছে। এখন জামাত এটা কেন নিল? জামাত দেখছে যে ভাই আমার তো সারা জীবন ধরে 71 আমার পিছনে লাগে আছে, এই 71-এর লেজটা খসানোর জন্য টিকটিকির মতো তারা 24-এর উপর ভর করছে যে আমি 24 দিয়ে 71-কে রিপ্লেস করতে পারি কিনা। এই জন্য তারা এনসিপিকে সঙ্গে নিছে। এইটা নেওয়ার কারণে ভোটের হিসাবে তারা আওয়ামী লীগের ভোট যা পাইতো তার মধ্যে 70% ভোটই তার চলে গেছে। আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দেবে না। কিন্তু এনসিপি কে তো বলা হয় তরুণ প্রজন্মকে ওরা প্রতিনিধিত্ব করে, তো তরুণ প্রজন্মের ভোটার সংখ্যাও তো অনেক। শোনেন, এনসিপি আসলেই তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করতে পারতো, কিন্তু এনসিপি যে ভুলটা করছে, এনসিপির গোটা কয়েক এই হাতে আঙুল দিয়ে গোনা যাবে এরকম কয়েকজন নেতা এমন এমন কাজকর্ম করছে যে তার কারণে পুরো এনসিপি এখন মানুষের কাছে একটা দুর্নীতির প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছে, তাদের প্রত্যেকটা। এবং দেখেন আপনি পুরো এনসিপি কেবল না, পুরো ইউনুস গভর্নমেন্টের দুর্নীতির ফেসটাকে বলেন তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে নিয়ে হেন কথা বলা হয় নাই যে তুমি এটা করো, তুমি এটা করো, বলা হয়েছে। এবং সেই লোককে এনসিপি বানাইছে তাদের মুখপাত্র। এবং এনসিপি থেকে যারা বেরিয়ে গেছে তারা যেন সোশ্যাল মিডিয়ায় বলতেছে যে এনসিপিতে টাকা দিয়ে চালাইতো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেই টাকা দিত। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি জমিদারি পোলা নাকি রে ভাই? তো টাকাটা কোথেকে আসতো? এটা কেনা জানে। এখন বাংলাদেশের মানুষকে আন্ডারমাইন করা ঠিক না, মানুষ সব বুঝে,
সুন্দর করে বুঝে। এনসিপির উপরে যে সমস্ত কালিমা মানুষ বিভিন্ন সময় বলছে দিচ্ছে, এগুলি কোনোটাই তারা কিন্তু বুঝতে পারে নাই। হান্নান মাসুদ সেই বলতেছে আমাদের গ্রামের সবচেয়ে গরিব ঘরটা হলো আমাদের। পরে আবার বলতেছে আমাদের বাড়ি, আমাদের গ্রামে, আমাদের এলাকার সবচেয়ে সমৃদ্ধ বাড়িটা আমাদের। কেমনি করে সমৃদ্ধ হলো? পরে বলে যে আমার বাড়িতে পুকুরই আছে 3টা। তো পুকুর 3টা কার? তার না, তার বাপের। তার বাপও কিন্তু এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে। হওয়ার পর দেখা গেলো যে হলফনামা দেখা গেলো বাপের সম্পত্তি 22 লাখ আর তার সম্পত্তি 98 লাখ। যে বাপের 3টা পুকুর তার সম্পত্তি 22 লাখ, আর যে পোলা কিছুই নাই তার সম্পত্তি 98 লাখ। তো মানুষ তো এগুলি বোঝে। এখন আপনি বলবেন যে না, হান্নান মাসুদ এলাকায় জিতবে। হান্নান মাসুদ জিততেও পারে, আমি মনে করি। কিন্তু হান্নান মাসুদের এই সমস্ত ঘটনা প্রবাহ সারা দেশে এনসিপির ইমেজকে ওই জায়গায় নিয়ে গেছে। এনসিপির ইমেজ আর ইয়াংদের মধ্যেও নাই, কারণ ইয়াংরা সবচেয়ে আগে বুঝে, এবং বুঝে বলেই দেখেন 5টা ইউনিভার্সিটিতে ইলেকশন হলো, এনসিপি কোনো অবস্থা আছে? কোথাও এনসিপি কোনো মিনিমাম প্রতিদ্বন্দ্বিতা আসতে পারছে? পারে নাই। কেন পারে নাই? এই কারণে যে ইয়াংরা এখন এনসিপিকে ত্যাগ করছে। তাহলে ইয়াংদের ভোট কোন দিকে যেতে পারে? ইয়াংদের ভোট, ইয়াংদের আমি বলতে পারবো না। তারা আমি ইয়াংদের আসলে বুঝি না, সত্যি কথা বলি, আমি ইয়াংদের বুঝি না। আমি আমার বাসায় আমার একটা ইয়াং ছেলে আছে, আমি ওরাই বুঝি না। এরা যে কি ভাবে আমি বুঝি না, এবং হয়তো ওদের ভাবনাই ঠিক, আমি বলতেছি, কিন্তু আমি কিন্তু ওদেরকে করতেছি না, আমি বলতেছি না তারা খারাপ, তারাই ঠিক। হয়তো আমরাই ব্যাকডেটেড হয়ে গেছি, এটা হইতে পারে। তারা কই ভোট দেবে এটা তারা সিদ্ধান্ত নেবে, এবং ওই সিদ্ধান্ত আমি আপনি ব্যাখ্যা করে বুঝতে পারবো না ভাই। ইয়াংদের ভোট পিকুলিয়ার, ইয়াংরা যে কোনো কিছু করতে পারে। জাতীয় পার্টি নিষিদ্ধ হবার ঝুঁকি থেকে বা তার কার্যক্রম স্থগিত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি একসময় বেশ জোরে সোরেই সামনে চলে আসছিল। তো জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করায় এটার প্রভাবটা কি পড়বে নির্বাচনে? এটার অনেক প্রভাব পড়তে পারে, অনেক প্রভাব পড়তে পারে। আবার কি পড়তে পারে পড়বে আমি এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি না। ওই যে আপনি বলেন না আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সঙ্গে মিলে যায়, জাতীয় পার্টিকে ভোট দেয়, তাহলে জামাতের আপনার হতাশ হওয়া ছাড়া কিছু থাকবে না। আবার অনেকে এমনও বলেন যে ইসলামী আন্দোলন তারা যদি জাতীয় পার্টির সঙ্গে একীভূত হয়ে যায়, সেটাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু, কারণ ইসলামী আন্দোলন একসময় জাতীয় পার্টির সঙ্গে জোট করছিল, কিন্তু ইসলামিক ফ্রন্ট গঠন করেছিল। কাজে সেরকম যদি করে, তাহলেও কিন্তু এরাই এই জোটটাই তৃতীয় হবে, আপনি শিওর থাকেন। দ্বিতীয় হবে, তখন জামাত ইসলামকে 3 নম্বর প্লেসে চলে যেতে হতে পারে। এটা আমার বিশ্লেষণ। আবার জাতীয় পার্টিকে মবের মুখে পড়তে হতে পারে। তবে আমি মনে করি জাতীয় পার্টি খুব ঠান্ডা মাথায় খেলতেছে, এবং জাতীয় পার্টি নির্বাচন আপনি দেখবেন গতকালকে জিএম কাদের একটা কথা বলছে। উনি বলছেন যে এরা বলে ফেসিবাদ, হাসিনা যদি ফেসিবাদ হয়, ফেসিবাদ তো এটা ছিল মুসলিনীর, তারপরে তার চেয়ে তো বড় অত্যাচারী ছিল নাজিবাদ, যে নাকি হিটলার করছে। ওই কি এই গভর্নমেন্ট তো নাজিবাদ কায়েম করেছে, এবং উনি তারপরে এক পর্যায়ে বলছেন যে ডক্টর ইউনূস তো এই কালের হিটলার। জিএম কাদের বলছেন যে দলের নিষিদ্ধ হওয়ার কথা ছিল, যে দল একটা মিটিং করতে পারে না, যে দলের নিজের হেড অফিসে যায় নিয়ে 2 দিনের পলিটিক্যাল পার্টি গণ অধিকার ফোরাম যে মারামারি করে, আক্রমণ করে, সেই দলের প্রধান ডক্টর ইউনূসকে হিটলারের সঙ্গে তুলনা করতেছেন। আপনি কি মনে করেন জিএম কাদের শারীরিকভাবে তো অসুস্থ? তাহলে ওনার এই জোরটা কি এমনি এমনি হয়েছে? এই জোরের ভিত্তি কি এটা খুঁজেন। আরেকটা কথাও কিন্তু বলেছেন, যেটা হলো যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে তো গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সব দল, বিএনপি, জামাত, এনসিপি, ইভেন কি সরকার, সবাই হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে। জিএম কাদের বলেছেন তারা না ভোটের ক্যাম্পেইন চালাবে। চালাইতে পারে, তাদের এটা গণতান্ত্রিক অধিকার, চালাইতে পারে। তাদের নিশ্চয়ই একটা লজিক আছে। যারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতেছে তারা একটা লজিক দিচ্ছে না? দিচ্ছে তো নিশ্চয়ই। জিএম কাদের একটা লজিক আছে। আপনি হ্যাঁ না ভোট আপনি দিচ্ছেন সামনে পাবলিককে, তার মানে আপনি পাবলিককে বলতেছেন তোমার কোনটা পছন্দ তুমি সেটা দাও। আমার পছন্দ, উনি বলছেন যে আমার পছন্দ হ্যাঁ ভোট, এটা ইউনূস সাহেব বলছেন, উনি তো প্রকাশ্যে বলছেন। যদি আমি মনে করি না বলাটা অনৈতিক, আইনগত কোনো সমস্যা আছে কিনা বলতে পারবো না, আইন আমি বুঝি না, বাট আমি নৈতিকতাটা বুঝি। এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। আলী রিয়াজ সাহেব সারা দেশে ঘুরতেছে এটা নিয়ে, আমি মনে করি সবাই মিলে সরকারি টাকায়, জনগণের টাকায় অনৈতিক কাজ করতেছে, এটা আমি মনে করি। এখন উনি বলতেছেন আপনি না ভোট দেন। দেখেন, যে কোনো পলিটিক্যাল পার্টি হ্যাঁ অথবা নার পক্ষে নিতে পারে, কারণ তারা এই ইস্যুটা নিয়ে জনগণের কাছে গেছে। জনগণের কাছে বলছে আমি হ্যাঁ চাই, তুমি না চাও, অসুবিধা নাই, জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার সে পারে না, আমার বিবেচনা পারে না। এই কারণে যে জনগণের কাছে আপনি ভোটটা দিচ্ছেন, সেই জনগণ তো আপনাকে বেতন দেয় রে ভাই। আলী রিয়াজ যত প্রোগ্রাম করতেছে, এই প্রোগ্রামের খরচ কে দিতেছে? আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, রিক্সাওয়ালা দিচ্ছে।
তো আমার টাকা আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই রে ভাই, সিদ্ধান্ত তো আমি নিব, আমাকে সিদ্ধান্ত নিতে দাও। আমার মেধার উপর তোমার এত অনাস্থা কেন? তাহলে তোমাকে তো আমি চাকরিতে রাখবো না। তো তারা এটা করতেছে, এটা হয় না। এবং হানা ভোটে যে তারা যে প্রশ্নপত্র করছে, এটা তো কনফিউজিং রে ভাই, এটা তো কনফিউজিং। আমাদের মনে করেন 4টা প্রশ্ন আছে, 5টা যে প্রশ্ন, আবার একটার মধ্যে আবার 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন, এগুলি তো হলো না। আপনি একসঙ্গে প্যাকেজের উপর কিন্তু হানা হয়, পৃথিবী কোথাও হয়েছে হানা? একটা প্যাকেজ দিয়ে দিচ্ছেন আপনি, 4টা প্রশ্নের একটা উত্তর হয় নাকি? আপনি একজনকে বলেন তো ভাই, আপনাকে যে আপনার বউ আগে পিটাইতো, আপনাকে এখনো পিটায়? এই প্রশ্নের হানা উত্তর হয় ভাই? একসঙ্গে তো প্যাকেজ তো হয় না। আপনি একটা প্রশ্ন করেন, আর একটা উদাহরণ দেয়, ব্রেক্সিটের উদাহরণ দেয়, একটা প্রশ্ন ছিল ব্রেক্সিটের, আপনি একটা প্রশ্ন করেন। তো এগুলো হলো জানেন কি, মানুষকে কনফিউজ করার, মানুষকে বোকা মনে করার একটা মানসিকতা। ওনারা মনে করেন দেশের মানুষ কিছু বোঝে না। দেখেন না রেজাল্টটা কি হয়। গত 15-16 মাসে আরেকটা কথা, এক সেকেন্ড একটা বলে নিই। এই যে হানা ভোটের একটা বিপদের কথা আমি বলি। ইউনূস সরকার কি জনপ্রিয় সরকার? একটা অজনপ্রিয় সরকার যখন কোনো কিছু একটা করতে বলবে, মানুষ তো উল্টাটা করবে, এটা মাথায় রেখেন। আমি বলেন পরের প্রশ্ন কি? তাহলে যে সংস্কার নিয়ে আমরা এত কথাবার্তা বলছিলাম, সেই সংস্কারের সামনের ভবিষ্যৎ কি অনিশ্চিত? দেখেন, আমি কিন্তু সংস্কার চাই, আমি কিন্তু সংস্কার অবশ্যই চাই, আমার ধারণা সবাই চায়। এখন আপনি আমাকে বলেন, আমি বললাম যে আমি আমার ঘরটা সাজানোর জন্য আমার একটা চমৎকার টেবিল চাই, বললাম। একজন লোক বললো কি ভাই আমি বানাই দেই, আমাকে দেন, বানাই দেন। সে একটা বানাইলো, ওটা ভাই টেবিলও হয় নাই, খাটও হয় নাই, চেয়ারও হয় নাই, কি জানি একটা হয়ে গেছে। তো আমি বলবো হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, এখন তোমাকে আমি পেমেন্ট দিব। আপনি পেমেন্ট দিবেন না তো। সংস্কার আমি চাই, কিন্তু সংস্কারের নামে তারা যেটা করছে এটাকে আমি সংস্কার মনে করি না। কথা ভাই ক্লিয়ার? তারা যেটা করছে, কতগুলো আনারি লোক এই সংস্কারের মধ্যে ছিল, যে লোকগুলো দিয়ে সংস্কার করানো হয়েছে, এই লোকগুলো তো ক্যাপাবল না। আপনি বলেন, আপনার আলী রিয়াজ কিভাবে সংবিধান বিশেষজ্ঞ হয় বলেন ভাই? অনেকদিন ধরে তো আপনারা সাংবাদিকতা করেন, আমিও করি। যখন কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আসে, ধরেন এই বিষয়ে আমার একটা কমেন্ট লাগবে, ধরেন আপনার সংবিধান নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমে আমি একজন বক্তব্য নেব, আপনার রিপোর্টারকে আপনি কাকে কোট করতে বলবেন, কার কাছে যাইতে বলবেন? বলবেন যে ঠিক আছে স্বাধীন মালিকের কাছে যাও, ডক্টর কামাল হোসেনের কাছে যাও। কোনোদিন বলছেন যে আলী রিয়াজের কাছে যাও? বলছেন? আলী রিয়াজ ডেইলি ইয়েতে আপনার প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতো, প্রথম আলো থেকে কলাম টলাম লিখলে নিচে লেখা হয়, তার পরিচিতি দেয়। কোনোদিন এখানে লেখা হয়েছে আলী রিয়াজ সংবিধান বিশেষজ্ঞ? কোনোদিন লেখা হয়েছে? তো সে কিভাবে আমার সংবিধান করবে, বানাবে? ওরকম কমন সেন্স তবে আমাদেরও আছে। আমরা বলেন সংবিধানে, আমি দেখবেন যে বলে দিয়েছি মাথা, হ্যাঁ সংবিধানে এখানে ভুল আছে, আমি কই দিলাম, কি দিয়ে বললাম? আমার কমন সেন্স দিয়া। কমন সেন্স জিনিসটা প্রয়োজন, কিন্তু কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না। আপনারা একটা সংবিধান বানাই ফেলেছেন কমন সেন্স দিয়া। আলী রাজ তবে আমাদের টিচার ছিল না, সে তো আমার সরাসরি টিচার। আমার টিচার সম্বন্ধে এগুলো আমার বলতে হচ্ছে, আমি খুবই বেদনা হত হচ্ছি। আমার স্যার সম্পর্কে আমি বলতেছি যে স্যার আপনার জীবনের এই হলো সবচেয়ে বড় ভুল, আপনি এখানে আসছেন কেন? আপনার কোন ডিপার্টমেন্টের স্যার ছিল? আমার জার্নালিজমের টিচার ছিলেন উনি জার্নালিজমের টিচার ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমের টিচার ছিলেন আমার। তো উনি জার্নালিজম পারেন, এখন সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে। তো এটা হয় না রে ভাই। রাজনীতি নিয়ে কথা বলছিলাম, সবকিছু নির্ভর করে এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে পলিটিক্স। দেশের অর্থনীতি বলি, ব্যবসা বাণিজ্য বলি, শাসন ব্যবস্থা বলি, সবকিছুই পলিটিক্স। সেই রাজনৈতিক সংস্কৃতিতে আপনি কোনো গুণগত পরিবর্তন দেখছেন গত 15-16 মাসে, যেটার উপর ভিত্তি করে আপনি আশাবাদী হতে পারেন? না, আমি দেখছি না, একদমই দেখছি না। দেখেন, আমার পার্সোনাল লাইফ বলেন, আমার জীবনযাপন বলেন, আমার কথাবার্তা বলেন, আমার উপলব্ধি বলেন, সব মিলিয়ে আমার সবচেয়ে বেদনার জায়গা কোনটা জানেন? আমার সবচেয়ে বেদনার জায়গা হলো যে আমরা এমন একটা দেশে আছি, এমন একটা সরকারের কাছে ছিলাম এত বছর, যারা এই দেশটাকে বিভক্ত করে দিয়েছিল চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে। শেখ হাসিনা এই দেশটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছিল, যে এক ভাগ ওরা এই দেশে থাকতে পারবে না, বিএনপি জামাত ওরা এই দেশের নাগরিক না, অথবা হলো সেকেন্ড ক্লাস সিটিজেন, এই বিভক্ত করছিল। এবং আমি মনে করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না, ঠিক আছে? এবং তখনও কিন্তু আমি বলতাম, আপনার মনে থাকার কথা, আপনার সঙ্গে বহু টক শো আমি করছি, আমি তখনও বলতাম যে ভাই এই বিএনপি জামাতের লোকগুলিকে আপনি কি করবেন? বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এটা হয় না, তাদেরকে নিয়েই চলতে হবে আমাদের। আমরা আশা করছিলাম ডক্টর ইউনূস আসছে, এই লোক কোনো পলিটিক্স করে না, সে অন্তপক্ষে জাতিটাকে ঐক্যবদ্ধ করবে। 14 বছরে হাসিনা যে অন্যায়টা করছে, যে জাতিকে বিভক্ত করছে,
এই ডক্টর ইউনূস 14 মাসে তার চেয়ে বেশি বিভক্ত করে ফেলেছে, জাতিটাকে 2 ভাগ করে দিচ্ছে। একজন লোককে রাস্তা ধরে পিটাচ্ছে, পুলিশ দাঁড়ায় আছে, পুলিশকে বলেন ভাই লোকটা থামান না কেন, ওই কি না ওই লোকটাকে এই যে পিটাচ্ছে সে বলেছে যে সে আওয়ামী লীগের দোসর, অত পেটানো জায়েজ। এই দেশে একটা বাড়ি ভেঙে ফেলতেছে, ভাঙা জায়েজ। এই বাড়িতে, এই দেশে একটা বাড়িতে আগুন ধরাই দিচ্ছে, দেওয়া জায়েজ। এটা সরকার এস্টাবলিশ করছে, এই সরকার, এই ইউনূস সরকার। ইতিহাসে ভাই শুনেন, এই দিন তো দিন শেষ দিন না পৃথিবীতে, কিয়ামতের আগে আরো দিন আসবে, তখন মানুষ ইউনূসকে মূল্যায়ন করবে এভাবে। আমি ইউনূসের মতো এরকম একটা বোকা লোক জীবনে দেখি নাই। বোকা লোক কেন? যে কোনো মানুষ বুঝা হোক না বুঝা হোক, ওনার কিন্তু একটা জায়গায় উঠাইছিল। উনি যে নিজে যে কত ক্ষুদ্র, এটা উনি 18 মাসে প্রমাণ করে দিছে। তার এত বছরের অর্জনকে সে ধুলাই মিশাই দিছে একটা লোক। এত আত্মঘাতী লোক আমি জীবনে দেখি নাই। আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, নতুন সংসদের সামনে কি কি চ্যালেঞ্জ? নতুন সংসদের কাছে প্রধান চ্যালেঞ্জ হলো দেশে একটা ঐক্যের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এগুলো প্রথম চ্যালেঞ্জ। না হলে এই সংসদ মানে আপনার চলতেই পারবে না। সারা দেশের মানুষের মধ্যে আস্থা আসতে হবে। গ্রামাঞ্চলে দেখেন, আওয়ামী লীগ আমলে বিএনপির একজন সিম্পল একটা সাধারণ কর্মী, তাকেও বাড়িতে থাকতে দিত না আওয়ামী লীগের এই সমস্ত লোকগুলো, দৌড়ের উপর রাখতো, পুলিশের মামলা, অমুক তমুক, টাকা পয়সা। ওই যে পরিস্থিতি, তার বিপরীতে এখন চলছে। এই পরিস্থিতিকে এই নতুন সংসদের দায়িত্ব হবে, নতুন গভর্নমেন্টের দায়িত্ব হবে এটাকে অবসান ঘটানো, দেশটার সকলের জন্য সহাবস্থানকে নিশ্চিত করে। এটা হলো প্রধান কাজ। আপনি হাজার রকম পরিকল্পনা করবেন, ডক্টর আপনার তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনি হাজার প্ল্যান করেন ভাই, প্ল্যানটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু বাস্তবায়নটাও ইম্পর্টেন্ট। আপনি বাস্তবায়নই করতে পারবেন না। কাজেই জাতিকে আগে ঐক্যবদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারবেন, দেখেন আমি এক কথা বলি, আপনি আরেক কথা বলেন, আরেকজন আরেক কথা বলে, তার মানে জাতি বিভক্ত তা কিন্তু নয়। কিন্তু আমি যখন আপনার বিপরীত কথা বলি, আমাকে যখন আপনি ধ্বংস করতে চান, আমাকে যখন আপনি মারতে চান, তখন জাতি বিভক্ত হয়। ওই দেখবেন গাড়ি মাঝখানে মাঝে মাঝে না রাস্তার মধ্যে গাড়ি থেমে যায়, তখন লোকে বলে গাড়িটাকে ধাক্কা দেন, আমরা সামনে নিয়ে যাই। ধাক্কা দেয় কি? সবাইকে পিছনে ধাক্কা দেয়? কয়েকজন কিন্তু পাশ দিয়েও ধাক্কা দেয়। যে পাশ দিয়ে নাকি বাম পাশে দাঁড়িয়ে ধাক্কা দেয়, সে কিন্তু ডান দিকে ধাক্কা দিচ্ছে। কিন্তু এই ডান দিকে দিল, পিছন দিকে, সব দিকে ধাক্কা মিলে কিন্তু গাড়িটা সামনের দিকে যায়। হিসাবটা এরকম যে সবাই যার যার পলিসি নিয়ে অগ্রসর হবে, কিন্তু লক্ষ্য হবে দেশটাকে সামনে নেওয়া। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের আগামী সরকার, আগামী সংসদ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের শান্তি আসবে না, সংঘাতও থামবে না।